২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ভেঙে পড়া রাষ্ট্রকে সামলানোর দায়িত্ব নেন নোবেলজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। নানান নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ১৮ মাসের এই অন্তর্বর্তী সরকারের অধ্যায় আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে শেষ হচ্ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি, হিংসাত্মক ঘটনাবলী, মৌলিক সংস্কার ও বিচার প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে সরকারের সমালোচনা করেছেন পর্যবেক্ষক ও বিশ্লেষকরা। এই নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বেশ গুরুত্ব দিয়ে একটি বিশ্লেষণী প্রতিবেদন ছাপে। প্রশ্ন তোলে, এই সময়ে তিনি কি সত্যিই দেশকে স্থিতিশীল করতে পেরেছেন, নাকি প্রকৃত পরিবর্তনের সুযোগ হাতছাড়া হয়েছে? ড. ইউনূস নিজেই জানিয়েছিলেন তিনি রাজনীতির মানুষ নন, কিন্তু রাজনীতি ঠিকই তার দরজায় এসে কড়া নাড়ে। ছাত্র আন্দোলনের সম্মুখ সারির সদস্যসহ সিভিল সোসাইটি ও আন্তর্জাতিক মহল তখন একটা নামকেই গ্রহণযোগ্য মনে করে, ড. মোহাম্মদ ইউনূস, যার নৈতিক অবস্থান ছিল সকল বিতর্কের ঊর্ধ্বে। আন্দোলনকারীদের সমর্থনে ৮ই আগস্ট তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। সময় সীমিত হলেও প্রত্যাশা ছিল বিশাল। ইউনূস সরকারের প্রধান তিনটি দায়িত্ব ছিল সংস্কার, বিচার এবং নির্বাচন। এছাড়া ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা থেকে দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করাও ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু বাস্তবতা ছিল কঠোর। রাষ্ট্রের ভেতরে প্রতিরোধ কাজ করছিল। আমলাতন্ত্র, নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক দল সবাই পরিবর্তন চাইলেও আশানুরূপ সহযোগিতা আসেনি। একটি অনির্বাচিত সরকার কতদূর যেতে পারে, এই প্রশ্নটি তার শাসনামল জুড়ে ঘুরপাক খেয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, আমলাতন্ত্রের জটিলতায় বড় ধরনের সংস্কার সম্ভব হয়নি। অনির্বাচিত সরকারের সীমাবদ্ধতা স্পষ্ট। অর্থনীতিতেও পরিস্থিতি মিশ্র। সরকারের পক্ষ থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও টাকার অবমূল্যায়ন রোধে কিছু সাফল্য আসলেও বেকারত্ব কমেনি এবং সাধারণ মানুষের কষ্ট দূর হয়নি। বিনিয়োগে দুর্বলতা রয়ে গেছে। ইউনূস সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল বিচার ও জবাবদিহি নিশ্চিত করা। একাধিক সংস্কার ও তদন্ত কমিশন গঠন করা হয়। বিশেষভাবে আলোচিত হয় গুম কমিশনের তদন্ত প্রতিবেদন। প্রকাশ করা হয় শেখ হাসিনার তৈরি গোপন বন্দিশালা আয়নাঘর। ড. ইউনূস নিজে সেখানে যান, যেখানে বছরের পর বছর মানুষকে চোখ বেঁধে রাখা হতো। ইউনূস সরকারের সময়েই শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের দণ্ড পান। তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়। পাশাপাশি তার ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বিচারের মুখোমুখি হন। কেউ এটিকে ন্যায় বিচার মনে করছেন, আবার সমালোচকের চোখে এটি রাজনৈতিক প্রতিশোধের ঝুঁকি তৈরি করেছে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে ১৮ মাসে সারা দেশে মব ভায়োলেন্স এবং আইনশৃঙ্খলার অবনতি নিয়ে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। এছাড়াও দেশের পররাষ্ট্রনীতিতেও পরিবর্তন এসেছে। বিশ্লেষকদের মতে কয়েকটি দেশ বাংলাদেশের পাসপোর্ট ও ভিসা সেবা সীমিত করেছে এবং ঢাকা-দিল্লির সম্পর্কেও তিক্ততা দেখা দিয়েছে। বিদায়ের আগে ড. ইউনূস নেন এক নজিরবিহীন সিদ্ধান্ত। নির্বাচনের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের জন্য গণভোট আনার প্রস্তাব দেন। তার যুক্তি, সংস্কার সংসদ করতে পারবে যদি জনগণের সম্মতি থাকে। ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের পর ড. মোহাম্মদ ইউনূস বিদায় নিচ্ছেন। সময়ই বলবে তার রেখে যাওয়া সংস্কারের ভবিষ্যতের মধ্য দিয়ে তিনি কি একটি ভেঙে পড়া রাষ্ট্রকে উদ্ধার করা একজন সফল নেতা হিসেবে সাধারণ মানুষের মনে স্মরণীয় হবেন, নাকি পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে না পারার কারণে একজন ব্যর্থ নেতা হিসেবে পরিচিতি পাবেন। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।